8টা বেজে গেছে আর আমিও লাইভে চলে এসেছি। চলো একটু ওয়েট করি তোমাদের সবার জন্য। এখনো পর্যন্ত আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, একটু ওয়েট করে যাই। হোপফুলি এবার স্ক্রিনে কিছু আসবে। এখন আমি কিছু দেখতে পাচ্ছি না, পুরো স্ক্রিনটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। মধুমিতা দাস দত্ত লিখছে হাই দিদি। ঈশিতা মুখার্জি লিখছে হাই। আর রে আজকে ঈশিতা সেকেন্ড হয়ে গেছে। মধুমিতা আমাকে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে অল ক্লিয়ার দিদি। থ্যাংক ইউ সো মাচ আমাকে কনফার্মেশন দেওয়ার জন্য। তো চটপট এবার আস্তে আস্তে জয়েনিং দেখাচ্ছে। ঠিক আছে, থ্যাংকস সবাইকে অন টাইম জয়েন করার জন্য। আমিও আজকে অন টাইম চলে এসেছি। সো আজকে যেটা নিয়ে ডিসকাস করবো, একটা ওভারভিউ দিয়ে দিই। প্রথমেই বলবো যে একটা মারাত্মক ভয়ের একটা ভুতুড়ে বাড়ির গল্প বলবো। মনে পড়ছে সেই পার্ক স্ট্রিটের একটা ঘটনা ঘটেছিল, তো সেই রকম ধরনেরই যে একটা মিডিয়া কভারও করেছে এরকম একটা খুব জনপ্রিয় ঘটনা, কিন্তু সেটার সাথে রিলেটেড সেই বাড়ির রিলেটেড আরেকটা ভয়ঙ্কর ফ্যাক্ট, সেটা আজকে বলবো প্রথমেই। আচ্ছা, সেই ঘটনাটা হয়ে যাওয়ার পরে আরও দুজন আমাকে অনেক রিকোয়েস্ট করেছে। কৌশিকী আমাকে বারবার বলেছে দিদি তুমি আজকে আমার ঘটনা বলবো, ওর একটা মারাত্মক জিনের এক্সপিরিয়েন্স আছে, তো সেই ঘটনাটা বলবো। আর তার সাথে আরেকটা ঘটনা যেটা আমাকে রিয়া পাঠিয়েছে। আজকে বেসড অন রিকোয়েস্ট আমি ম্যাক্সিমাম ঘটনাগুলো বলছি, কারণ পরের সপ্তাহ চলে আসছে, নববর্ষ শুরু হচ্ছে, তো আবার আমি নতুন করে ফ্রেশ স্টার্ট করবো। তো যাদের যাদের যা উইশ ছিল আমি ভাবছি আজকে ফুলফিল করে দিই। ওকে, আর আজকে আমি বলেছিলাম কালকে যে আমি অঘরীদেরকে নিয়ে আজকে আলোচনা করা যায়। তো অঘরী বলতে তোমরা কে কি বোঝো তোমরা আমাকে শেয়ার করবে, এবং তারপরে আমি অঘরী বলতে কি বুঝি সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। আর সবাই ওখানে ভীষণ ইন্টারেস্ট দেখাচ্ছিল যে দিদি মাসান হোলি কি। তো মাসান হোলি যারা কালকে রাত্রে অনেক কমেন্টস অনেক টেক্সট এসছে আমার কাছে যে মাসান হোলি নিয়ে কিছু বলো, তো আজকে আমি মাসান হোলি নিয়েও বলবো। তো অঘরী আর মাসান হোলি আজকে ওটা থাকবে। আর তার সাথে রামানুজ স্বামী, উনি গৌড়ীয় মঠের, তো ওই রামানুজ স্বামী সম্পর্কেও তার জীবন কাহিনীটাও আজকে আমি শেয়ার করব। তো এইটা থাকবে আমার সেকেন্ড পার্টে। আর ফার্স্ট পার্টে থাকবে একদম নিখাত ভূতের গল্প। কিন্তু সমস্ত কিছুতে যাওয়ার আগে তোমরা সবাই আমাকে আস্তে আস্তে জয়েন করো। খুব সুন্দর লাগছে লিখছে রমা গড়াই দত্ত। আচ্ছা, হাই দিদি কেমন আছো লিখছে পিঙ্কি। ভালো আছি, তোমাকে খুব মিষ্টি লাগছে দিদি ভাই, লটস অফ লাভ। থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে এত মিষ্টি লাগছে তার কারণ হচ্ছে আজকে আমি আমার যত ম্যাক্সিমাম মেকআপ প্রোডাক্টস ইউজ করেছি, ইউজুয়ালি আমি এত মেকআপ তো করি না কখনো, বাট আজকে করে ফেলেছি। তার কারণ হচ্ছে আজকে আমাকে প্রচুর জিনিস স্পন্সরশিপে পাঠিয়েছে স্বাগতা। চলো আমি একটা করে 1 by 1 প্রত্যেকটা জিনিস ডিসপ্লে করবো, চটপট করে তোমাদেরকে প্রাইসটা বলবো, আর তার সাথে বলবো রিগার্ডিং দ্য কোয়ালিটি এবং হাউ টু ইউজেরও কিছু প্যাটার্ন। প্রথমে আসছি আইব্রো পেন্সিলটা। এই পেন্সিলটা নিয়ে আমার কিছু বলার নেই। এই আইব্রো পেন্সিলটা ওর কাছে জানো এখন ডিসকাউন্টেড প্রাইস চলছে চৈত্র সেলে, মাত্র 99। আমি তো অবাক হয়ে গেছি যে এইটা কি করে 99-এ হতে পারে। একদিকে প্রো ব্রাশ আছে আর একদিকে রয়েছে তোমার পেন্সিলটা। তো দিস ইজ ওয়ান্ডারফুল। একটা মানে আমার মতে বলে যে 6 to 7 মান্থস অবধি চলার জন্য এনাফ কেউ একা ইউজ করলে। সো দিস ইজ এক্সিলেন্ট। যেমন সুন্দর, খুব সুন্দরভাবে খুব ইজিলি লাইনিং করা যায়। এই আইব্রো পেন্সিলটা হচ্ছে অনলি অফ 99। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই শ্যাডো প্যালেটসের জন্য ভীষণ এক্সাইটেড থাকো। তো এই শ্যাডো প্যালেটটা আমি অলরেডি একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, ও আবার একটা আমাকে সেন্ড করেছে। এটা হচ্ছে মার্সেল 1, যেটা আমি আজকে অ্যাপ্লাইও করেছি। সো পিগমেন্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আগেও দেখিয়েছি পিগমেন্টেশনটা ইটস টু গুড। দেখো আমি জাস্ট একটু হালকা করে হাতটা রাব করলাম অ্যান্ড সি দ্য পিগমেন্টেশন। সো দিস ইজ ওয়ান্ডারফুল। এটাও ওর কাছে এসে যায় মাত্র 200-এর মধ্যে আশপাশে এটার কস্ট আছে। ওকে, another one thing যেটা হচ্ছে একটা মিয়নের বানানা পাউডার। এটা আমি ইউজ করিনি, এটা আমি ইউজ করে ফিডব্যাক দেবো। এটার দাম হচ্ছে 499, কিন্তু ও বলেছে দিদি আমার কাছে ফ্ল্যাট এখন ডিসকাউন্ট চলছে 210, অ্যান্ড আই ক্যান চ্যালেঞ্জ যে 210-এ এই বানানা পাউডারটা এত এক্সেলেন্ট কোয়ালিটি। এক তো হচ্ছে তোমার এটার মানে মেকআপ সেট করার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি বানানা পাউডার। তো বেসিক্যালি এটা ভীষণ ভালো এবং বেস্ট বানানা পাউডার ও অ্যাশিওর করছে। কিন্তু এটার কস্টটা কিভাবে ওর পক্ষে পসিবল আমি জানি না। 210 ও এটার প্রাইস রেখেছে। এটা আপ টু 20 তারিখ পর্যন্ত, মানে চৈত্র সেল এখন চলছে, ডিসকাউন্টেড প্রাইস। এবং তারপরেও যে খুব একটা হেরফের হবে তা নয়, মোটামুটি এরকম রেঞ্জই থাকে ওর কাছে প্রোডাক্টসগুলোর। তো তোমরা ওর কাছ থেকে
দেখে নিতে পারো। তো আপাতত যেহেতু আমি অনেক লেটে প্রমোশনটা করছি, জাস্ট নেক্সট উইকেই চলে আসছে নিউ ইয়ার, তো তার জন্য যারা আমার লাইভ থেকে বুক করবে তাদের জন্য এই ডিসকাউন্টটা আপ টু 20 অবধি থাকবে। তো কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থেও নিয়ে নিতে পারো। আর নববর্ষের জন্য যদি কিছু প্ল্যান করছো তো ওর কাছে দেখে নিতে পারো। আনাদার ওয়ান ইজ মিয়নের এই আমি এখন যে লিপস্টিকটা পরে আছি, জাস্ট লুক অ্যাট দিস, এই লিপস্টিকটা, এটা হচ্ছে হানি রোজ কালার। তো এটাও খুব অন ডিম্যান্ড কালার থাকে, তো সবাই প্রচণ্ড ভালোবাসে এই লিপস্টিকটা ইউজ করতে। ইটস অফ 170 অনলি, এক্সেলেন্ট প্যাকেজিং এবং তার সাথে লং লাস্ট, যথেষ্ট লং লাস্টিং। হ্যাঁ, তো আমার এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমার রেকমেন্ডেশনে প্রচুর মানুষ এটা পারচেজও করেছো এবং তোমরা দেখেছো, নিজেরা ফিল করেছো যে হাউ গুড ইট ইজ। তো আর আলাদা করে আমি কিছু বলছি না। একটা প্রচণ্ড ক্রিমি টেক্সচার, যেটা বেশ ভালো একটা ময়েশ্চার ফিল করায় লিপসটাকে ফর হোল ডে। তো আমার এটা একদম মানে খুব স্ট্রংলি রেকমেন্ডেশন থাকে। আমি আগেও বলেছি যে আমি ভীষণ ভালোবাসি এই লিপস্টিকটা, তো তোমরাও দেখে নিতে পারো। নাও কামিং টু দিস টু পার্টস, ওয়ান ইজ এটা একটা পার্ল ইলুমিনেটর আর এটা একটা হাইলাইটার। এবার যদি আমি বলি যে ইলুমিনেটরটা কি, এটা ফাউন্ডেশনের সাথে তুমি যদি একটা ফাউন্ডেশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করো তাহলে একটা গ্লোয়ি বেস দেবে। আর হাইলাইটার তোমরা জানো, আমাকে আলাদা করে বলার কিছু দরকার নেই। এই হাইলাইটারটার দামটা শুনলে তোমরা একটু অবাক হয়ে যাবে। আমি এটা নিজে দেখেছি, মার্সের এই হাইলাইটারগুলো 250 নিচে কোথাও অ্যাভেলেবেল থাকে না, সেটা ওর কাছে মাত্র 170। আমি জানি না কিভাবে প্রোভাইড করছে, বাট এটা কিন্তু 170। এতগুলো কালার অপশন, এতগুলো দেখো টোটাল 6টা আছে, তো এতগুলো কালার অপশন যেখানে আছে সেটা কি করে 170-তে আসছে, আই রিয়েলি ডোন্ট নো, বাট দিস ইজ এক্সেলেন্ট। আমি হালকা অ্যাপ্লাই করেছি বিকজ আই এম নট দ্যাট ফন্ড অফ হাইলাইটার, অনেস্টলি স্পিকিং। আমি কখনো হাইলাইটার খুব একটা ইউজ করি না, তো যার জন্য আমি বলবো যে যারা হাইলাইটার ইউজ করতে ভালোবাসো, যারা হাইলাইটারের অ্যাপ্লিকেশনসটা পারো প্রপার ওয়েতে, তারা ডেফিনেটলি এটা যাও আর নিয়ে নাও। এটা 170-তে আছে অনলি। আর যারা মনে করছো আমরা হাইলাইটার ইউজ করতে কমফোর্টেবল নই, দে ক্যান গো ফর চোখ বন্ধ করে এই ইলুমিনেটরটা। সুইস বিউটির এই পার্ল ইলুমিনেটরটা খুব খুব সুন্দর, একটা হালকা পিঙ্ক টিঞ্চ কালার এটার আসে, একটা সিলভার পিঙ্ক কালারের এটা আসে, অ্যান্ড এটার মধ্যে গোল্ডেন অপশনও আছে, বাট এটা আমাকেও যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে সিলভার পিঙ্ক, অ্যান্ড দিস ইজ এক্সেলেন্ট, ট্রাস্ট মি। এটা ভীষণ সুন্দর। আর এটা ইউজ করলে না কি হয়, এটা এত ইজিলি ব্লেন্ড হয়ে যায় যে গ্লোটা তোমার আসছে হাইলাইটারের মতো অত ম্যানেজেবল, মানে করে আলাদা করে এটাকে খুব একটা কনসিস্টেন্ট লাগাতে হয় না। তুমি জাস্ট ওটাকে ব্লেন্ড করে দাও, এটা খুব সুন্দর নিজের সাথে মানে ফেসে ব্লেন্ড হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান্ডারফুল। যারা একদম বিগিনার, আমি তো বলবো যে হাইলাইটার অ্যাপ্লিকেশন তো রেগুলারলি পসিবল না, আর সেটা খুব ডিফিকাল্টও হয়ে যায়, তো তাদের জন্য অনেক বেটার হবে তোমরা যদি এই পার্ল ইলুমিনেটরটাতে যাও। আর যারা দুটোই অ্যাপ্লাই করতে পারো তারা ইলুমিনেটর প্লাস হাইলাইটার দুটোতেই চেক করে দেখতে পারো। আই থিঙ্ক দ্যাট এক্সেলেন্ট। এটার প্রাইস আছে 170, এটারও প্রাইস আছে 170। আর আমি যেটা বললাম 210 অনলি হচ্ছে তোমার এই মার্সের বানানা পাউডারটা। এটা আমি ইউজ করে ফিডব্যাক দেবো, কারণ আমি এটা ইউজ করিনি, আমি জানি না এটা কিরকম হবে। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল মেকআপ, সো ইউ ক্যান চেক দিস আউট। দেখো আর বলো যে আমাকে কেমন লাগছে দেখতে। ঠিক আছে, সো প্রত্যেকটা প্রোডাক্ট এক্সেলেন্ট, প্রত্যেকটা প্রোডাক্টে আমার অন্তত কোনো স্কিন ইস্যুস নেই। তো সব কিছু মিলিয়ে আমার ফ্যান্টাস্টিক লাগে। স্বাগতার সমস্ত প্রোডাক্টস আমার ভীষণ ভালো লাগে। তো তোমরাও যদি চাও 8240218959, আই রিপিট 8240218959 নম্বরে ওকে যোগাযোগ করে নিতে পারো। ওকে একবার যোগাযোগ করে নিলে তারপর ও হয়তো নিজস্ব পেজ থেকে বা নিজের অনেক প্ল্যাটফর্ম থেকে লাইভ করে, তো তোমরা সেগুলো এনজয় করতে পারবে, আর ওর কাছ থেকে ওর প্রোডাক্ট ডিটেলসও পেয়ে যাবে। আর এখন চৈত্র সেল চলছে, যারা এই মুহূর্তে লাইভ থেকে যা কিছু বুকিং করবে তার উপরে অ্যাড অন ডিসকাউন্ট পাবে, সেটা একদম অ্যাসিওর। ওকে, সো আর কথা বলবো না, আমার চটপট করে যা বক্তব্য আমি বলে ফেলেছি, সবাই লিখে দিয়েছে আমাকে সুন্দর লাগছে, ব্যাস আর কিছু চাই না। তো এটা হচ্ছে স্বাগতার মেকআপের কামাল, এত সুন্দর মেকআপ ও আমাকে প্রোভাইড করেছে, তার জন্য আমি এত ফ্লো করছি আজকে। তো আমি আমার নিজেরও খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে ফার্স্ট টাইম আমি হাইলাইটারটা ইউজ করেছি, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি গুড। দেখো তোমরা মানে বেশ ভালো, মানে আমি খুবই অল্প টিচ ইউজ করেছি। তো আমি বারবার বললাম যে ওই জন্যই যারা মনে করো যে তোমরা খুব কমফোর্টেবল হাইলাইটার ইউজ করতে, তারা করো। আমি যেমন একটু অতটা হ্যান্ডি নয় ব্যাপারটাতে, আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, তো ওই জন্য আমি বেশি এক্সপেরিমেন্টে যাইনি অনেস্টলি। ওকে, এবারে আর আমি দেরি করে লাভ নেই, এবার চলো চটপট ফার্স্ট যে স্টোরিটা বলবো সেই স্টোরিটা একটা ভয়ঙ্কর একটা বাড়ির ঘটনা। তো এই ঘটনাটা আমাকে মিষ্টি পাঠিয়েছে। মিষ্টি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল যে দিদি আজকে কিন্তু তুমি আমার স্টোরিটা বলবেই। তো আর আমি ফার্স্ট জয়েন ইয়োর লাইফ,
আচ্ছা, ভেরি ফার্স্ট টাইম ইউ জয়েন মাই লাইফ, রাইট? কে লিখছে এটা? আচ্ছা, থ্যাংক ইউ ফর জয়েন করো, এনজয় করতে থাকো, আশা করি তোমার ভালো লাগবে। নাইস, আসলে হাইলাইটারটা খুব সুন্দর আর অনেক কম দামও, লিপস্টিকটাও খুব দারুণ। এক্স্যাক্টলি, সেটা কে লিখছে? এটা সুরজিৎ লিখছে। আচ্ছা, ও হয়তো ওর গার্লফ্রেন্ডের জন্য খোঁজে। শোন, তোর গার্লফ্রেন্ডকে সামনে, তুই নববর্ষ আসছে, তুই বিশ্বাস কর, তুই যাই দিবি তার থেকে অনেক বেশি মেয়েরা খুশি হয়ে যায় যদি এগুলো পেয়ে যায়। তো তুই এই লিপস্টিক আর হাইলাইটারটা দিতে পারিস। দিস ইজ অলসো অফ 170 and 170, সো খুব ভালো একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে। তোর গার্লফ্রেন্ডের ভীষণ পছন্দসই জামা বলছি জিনিস হয়ে গেছে, তো ইউ ক্যান গো ফর দিস, ঠিক আছে? মানে চট করে ছেলেরা তো এত মেকআপ কি বলবো অ্যাপ্রিসিয়েট করে না, সবসময় তাদের একটা ব্যঙ্গাত্মক দৃষ্টি থাকে, মেকআপ লাইক দিস, যেন মেকআপ করলে আমাকে ঐশ্বরিয়া রায়ের মতো লাগবে। অ্যাকচুয়ালি এটা বোঝেই না ছেলেরা যে মেকআপ ইজ লাইক যে তোমার যা চোখ নাক মুখের ফিচার আছে সেটাই থাকবে, তোমাকে তোমার মতোই দেখতে লাগবে, শুধুমাত্র একটুখানি তোমাকে এনহ্যান্স করবে আর কি, জাস্ট তোমাকে একটু শার্পনেসটা বাড়িয়ে দেবে, দ্যাটস ইট। আদারওয়াইজ মেকআপে যে এমন কিছু ভ্যালু নেই সেটা খুব কম লোকেই বোঝে। সবাই ভাবে মেকআপ করলেই মানুষ একদম ঐশ্বরিয়া রায় হয়ে যাবে। হ্যাঁ, এখন প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের ব্যাপারটা আলাদা, তারা হয়তো অনেকটা চেঞ্জ করতে পারে, কিন্তু আমরা নর্মাল মানুষরা ওইভাবে ডেলি বেসিসে মেকআপ করি না। ওকে, লিপস্টিকটা খুব সুন্দর, লিপস্টিকের শেডটা হচ্ছে হানি রোজ। ওকে, যদি কেউ নাও তো এটা নিতে পারো, এটা এক্সিলেন্ট, সত্যি খুব সুন্দর, খুব মিষ্টি কালারটা। আচ্ছা, মনু বাসু লিখছে হাই, আমার স্টোরিটা কবে শুনবে বলো? তুমি আমাকে ফোন করবে সৃজনী, আমি নেক্সট উইকের অবশ্য আমার বোন এসছে, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আমি শুনে নেব। আমার গল্পটা পাঠিয়েছি দিদি, শুনে নিও। অর্পিতা, আমি শুনে নেব। হ্যাঁ, তোমার স্টোরিটা আমার এখনো শোনা হয়নি, আমি শুনে নেব। বেশ, চলো এবারে স্টোরিতে যাই। এটা আমি যে ঘটনাটা বলছি, ঘটনাটার এন্ড হয়েছে বলতে পারো সপ্তাহ 3 আগে। আসলে মিষ্টি আমাকে যে গল্পটা পাঠিয়েছে, মিষ্টির মায়ের মামার বাড়ির কাছে একটা ঘটনা। মিষ্টির মায়ের মামার বাড়ি হচ্ছে, আমি লোকেশন বলছি না, কিন্তু জায়গাটার নাম হচ্ছে মল্লিকপাড়া। এবার যে বাড়িটাকে কেন্দ্র করে আমি গল্পটা বলবো, পুরো পাড়াটাই না ওই মল্লিকপাড়া, মানে মল্লিকপাড়া যে আমরা নাম বলছি, পুরো ওই মল্লিক বাড়ির নামেই হচ্ছে পুরো পাড়াটা। তো ওখানকার একটা খুব ব্যাড পাস্ট আছে, সেটাতে আমি পরে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে এই মিষ্টির মায়ের মামার বাড়িটা রিসেন্ট পাস্টে ওটা বিক্রি হবে বলে প্রমোটার্সদের সাথে কথা বলা হয়েছিল, এবং প্রমোটার যেটা করে যে একটা বাজেট দিয়ে দেয়, বলে এই বাজেটের মধ্যে আপনারা তাহলে একটা করে ফ্ল্যাট অ্যারেঞ্জ করে রেন্টে চলে যান, এবং তারপর আমরা হয়ে গেলে কনস্ট্রাকশন একটা করে ফ্ল্যাট প্রোভাইড করবে, কি টাকা দিয়ে দেবে সেটা তাদের পার্সোনাল ইস্যু। তো যথারীতি ওর অনেকগুলো মানে মায়ের মামারা অনেকে শরিক আর কি, তো তাদের মানে দাদা বৌদি সব ছেলে মেয়ে সবাই আছে আর এইরকম একটা পরিবেশ। তো ওখানে ওর মায়ের এক মামা, এক মামি আর তার একটি বাচ্চা আয়ুষ, তো ওরা 3 জনে একটা ফ্যামিলি। এবার বাকিরা মোটামুটি কি হয়েছে, কাছাকাছির মধ্যে একটা জায়গা দেখে টেকে ওই বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে চলে গেছে। কিন্তু ইনাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গেছিল যে এরা কিছুতেই, যেহেতু বাজেটটা খুব লিমিটেড ছিল, তো ওরা না আর একটু এক্সট্রা দেওয়ার মতনও মামা সেই সময় ক্যাপাবিলিটি অতটা হয়তো ছিল না, বা ওনার একটা জেদ চড়ে গেছে যে যে রেন্টটা দিচ্ছে ও প্রোভাইড করছে, আমি ওটার মধ্যে এনে দেখবো, আমি তার বেশি এটার সাথে কিছু ইনক্লুড করবো না বা কিছু এরকম হবে। তো উনি কিছুতেই পাচ্ছিলেন না ভালো একটা ওইরকম রেঞ্জের মধ্যে বাড়ি। আবার অনেক ব্যাপার আছে না, আয়ুষের স্কুলটা কাছাকাছি দেখতে হবে, মামার অফিসটা কাছাকাছি দেখতে হবে। তো তখন ওনারা কি করলেন, ওনাদের ঠিক পাশে একদম গায়ের লাগোয়া যে বাড়িটা, সেটা একটা বিরাট বড় বাড়ি, বিরাট এরিয়া নিয়ে বাড়িটার দুপাশে, মানে মেন এন্ট্রান্সটা দিয়ে ঢোকার পর দুপাশে বিরাট বড় বড় দুটো তোমার বাগান আছে। আর মেন বাড়িটা হচ্ছে বেশি বড় না, ওটা একতলা একটা মোটামুটি 4 BHK সেটআপের বিল্ডিং ধরো, অথচ টেরিটরিটা অনেক বড়, মানে তোমার বিরাট বাগান, সামনে পেছনে বিরাট বড় বড় গাছ, তারপর ফুলের বাগান ইত্যাদি অনেক কিছু আছে। এখন এই বাগানকে মেনটেন করে না একজন এক্স আর্মি ম্যান আছেন, উনি এই বাগানগুলো মেনটেন করেন। তো এর আগে যে বাড়িটা যাদের ছিল তাদের কাছ থেকে এই যে এক্স আর্মি ম্যান, ইনি এটাকে হ্যান্ড ওভার নিয়েছিলেন, এবং এটা ওনার রিটায়ারমেন্টের পরে একটা শখ বলা যেতে পারে, যে উনি পুরো সারাটা দিন বাড়িটাতে থাকেন, বাড়িতে বাগান ফুলের গাছ টাছগুলো মেনটেন করেন, কিন্তু সন্ধে পড়তে পড়তে উনি এটা লক করে দিয়ে চলে যান। তো মামা গিয়ে তখন ওই ভদ্রলোককে বলে যে দাদা এরকম আপনার বাড়িটা তো পড়েই আছে, আস্তে আস্তে বাড়িটা তো আপনারা থাকেন না, তাহলে বাড়িটাকে আমাদেরকে রেন্টে দেওয়া যাবে, মানে যদি আপনি কিছু না মনে করেন তাহলে আমাদেরকে একটু থাকতে দিন না।
তো উনি তখন বলেছেন যে দেখুন রেন্টটা বড় কথা নয়, আমি টাকার জন্য তো বাড়িটা করিনি, কিন্তু আমারই বাড়িটা ভাড়া দেওয়ার কোনো ইচ্ছা নেই, আমি বাড়িটা চট করে ভাড়া দিতে চাই না। কিন্তু ঠিক আছে, আপনারা যখন এত প্রবলেমে পড়েছেন, আপনারা বলছেন যখন, আপনারা থাকুন, কিন্তু আপনাদেরকে আমি বেশি সময় দিতে পারবো না, মাসখানেক আপনারা থাকতে পারবেন ম্যাক্সিমাম, মাসখানেকের মধ্যে কিন্তু আপনাদেরকে অন্য কোথাও বাড়ি থেকে অ্যারেঞ্জ করে নিতে হবে। তো মামা দেখলো নেই মামার চেয়ে কানা মামা ভালো বাবা, তাড়াতাড়ি উনি রাজি হয়ে যান। উনি বলেন যে ঠিক আছে, আমাকে মাসখানেকের মধ্যে আমি কিছু একটা অ্যারেঞ্জ করে নেবো অল্টারনেটিভ, আমি আপাতত এখানে তাহলে থাকতে স্টার্ট করছি। তো উনি আয়ুষকে নিয়ে আর মামিকে নিয়ে ওই বাড়িতে শিফট করেন। তো এবার এইখান থেকে ঘটনাটা সূত্রপাত। প্রথম যেদিনকে মানে মামিরা গিয়ে উঠলো ওই বাড়িটাতে, সেদিনকে মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল, খুব একটা কোনো প্রবলেম হয়নি ওদের। পরের দিন হঠাৎ করে আয়ুষ বোধহয় স্কুল থেকে ফিরছে যখন, সেই সময় এসে বলছে ঢুকে বাড়িতে যে কি গো মা, মহুয়া মাসি এসছে কোলাঘাট থেকে, ওর এক মাসি আছে কোলাঘাটে থাকে, মহুয়া মাসি। তখন হট করে আন্টি মানে মামি পেছনে ফিরে বলছে যে মহুয়া মাসি, এখন এখানে মহুয়া মাসি কি করতে আসবে? না, আমি যে দেখলাম যে বাগানে মহুয়া মাসির মতন কে একজন দাঁড়িয়ে ফল পাড়ছিল, তা আমি মাসি মাসি ডাকলাম, সে কোনো উত্তর না দিয়ে চলে গেল, তাই আমি ভাবলাম কি মহুয়া মাসি এসছে। তো আয়ুষ মানে কিরকম, খুব যে বেশি এজ হয়েছে তা নয়, ওই ধরো তোমার সবে মাত্র ওর পৈতে হয়েছে, 13 বছর বয়স, ওর সবে মাত্র পৈতেটা গেছে। তো তখন উনি বলছেন না না, তুই কাউকে ভুল দেখেছিস, কে থাকবে এখন বাগানে, এই ভর বিকেল বিকেল তখন হয়েছে হয়তো। তো বলছে যে এখন তোর ওটা কোনো ইলিউশন হবে, কেউ আসে টাসেনি, চল আয় খাবি আয়। তো ওকে খেতে টেতে দেয়। এবার সন্ধেবেলা আয়ুষ পড়তে বসেছে, আয়ুষের সমানে ফিল হচ্ছে যে ওর কাঁধের কাছে এই এতটা গরমের মধ্যে যেন কোথাও থেকে একটা প্রচন্ড ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। এইবার পরে যেটা ঘটেছিল সেটা হচ্ছে এরকম যে একটা প্রচন্ড চিৎকার করে আয়ুষ পড়ে যায়, মামি এসে তাড়াতাড়ি ওকে ধরে, গিয়ে ওর গায়ে হাত দিয়ে দেখছে ধুম জ্বর চলে এসেছে, ও কিছু একটাতে অসম্ভব ভয় পেয়ে গেছিল। ওকে যখন জ্ঞান ফেরানো হলো, ও ফেন্ট হয়ে গেছিল, তখন ও যে ডেসক্রিপশনটা দেয়, ও পড়তে পড়তে ও পেছন থেকে শুনতে পাচ্ছে ওই কিরে কেমন আছিস, এরম ভাবে কেউ ওকে ডাকছে। তো ও একবার ব্যাপারটা শুনেছে কিন্তু অতটা গুরুত্ব দেয়নি, সেকেন্ড টাইম আবার বলছে এই 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 কিরে কেমন আছিস, আমাকে চিনতে পাচ্ছিস, ওই কিরে। ও না আবার একবার পেছন ঘুরেছে, তখনও কিন্তু কাউকে দেখতে পায়নি। থার্ড টাইমে বলছে কিরে কেমন আছিস, কিরে বল কেমন আছিস, ভালো আছিস তো। ও পেছনে ঘুরে দেখছে শ্যামা আন্টি, ও বলেছিল শ্যামা আন্টি, এবার শ্যামাকে সেটা আমি পরে বলবো। তো বলছে শ্যামা আন্টি পেছনে দাঁড়িয়ে আছে, পুরো অর্ধেকটা মাংস পুরো গলে পচে পড়ে গেছে, পুরো মানে মনে হচ্ছে দেখে একদম খুবলে খুবলে যেন কেউ গাল থেকে গা থেকে হাত পা থেকে মাংস তুলে নিয়েছে। আর একটা আটপৌড়ে করে শাড়ি পরে কটকটে চোখ দিয়ে ওর দিকে তাকাচ্ছে আর বলছে কিরে কেমন আছিস, ভালো আছিস, কেমন আছিস, এইভাবে ওকে নাকি জিজ্ঞাসা করেছে। তো এই কথা বলাতে স্বাভাবিকভাবে মামি তো প্রচন্ড ভয় পেয়ে যায়। মামি সঙ্গে সঙ্গে মামাকে বলছে দেখো 1 মাসের মেয়াদের দরকার নেই, তুমি ইমিডিয়েটলি একটা বাড়ি খোঁজো, আমরা এখান থেকে চলে যাই, আমার প্রচন্ড ভয় লাগছে। তো মামা তো এইসব মানতে নারাজ, মামা বলছে ছাড়ো তো, আমরা বামুন মানুষ, আমরা পৈতেধারী, আমাদের কিছু হবে না, ছাড়ো। আর মামির বলছে সমানে, মানে মামির এটা বিশ্বাস যে নেহাত ওর পৈতেটা হয়ে গেছিল, ও সদ্য পৈতে হয়েছে বলেই হয়তো এ যাত্রা বেঁচে গেছে, না হলে হয়তো আরো খারাপ কিছু ঘটতে পারতো। তো মামি ভীষণ ভয় পাচ্ছে, আর মামা সমানে বলছে দেখ কিছু হয়নি, ও ভুল কিছু দেখেছে বা ভুল কিছু ভাবছে। তো বলছে ও শ্যামাকে দেখেছে, ও পরিষ্কার বলছে মুখে। তখন মানে মামা বলছে ও কিছু না, তুমি ছাড়ো, ওর কোনো ইলিউশন হয়েছে, আসলে বড় হয়েছে তো অনেক কিছু মাথায় চলে বা অনেক কিছু তো শুনে কানে দেখেছে অনেক কিছু পরিস্থিতি, তো হয়তো ওর কিছু মাথায় চলছে, বাদ দাও, ওটাকে তুমি অত ওকে নাড়া দিও না, ঠিক আছে। ওই ব্যাপারটা ক্লোজ হয়ে যায় ওখানে। এর 2 দিন পরের ঘটনা বলছি। 2 দিন পরে মামি রান্নাঘরে মাটন এনেছিল, সেদিনকে প্রেশার কুকারে মাটনটা বসিয়েছে। মাটনটা রান্না করতে বসিয়ে বোধহয় সম্ভবত আয়ুষ সেদিনকে ঘরে বাড়িতে ছিল, ঘরে গিয়ে আয়ুষকে কিছু বলছে, হঠাৎ মানে প্রচন্ড জোরে প্রেশার কুকারটা ব্লাস্ট করলো। তো ঠিক আছে, প্রেশার কুকার তো ব্লাস্ট করতেই পারে, এটা এমন আর কি ব্যাপার। তো যার জন্য ওইটাকে আর গুরুত্ব না দিয়ে চারিদিকে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড। যাই হোক, মামি আবার সমস্ত কিছু গোছ গাছ করে তুলে পরিষ্কার টরিষ্কার করে মাংসটা তাড়াতাড়ি করে সিটি মেরে
কি করলো, আয়ুষের খাবারটা বেড়ে ওকে খাওয়াতে নিয়ে গেছে। বললো তুই বাবা তুই খেয়ে নে, আমরা পরে মামা এলে এবার মামি আর মামা একসাথে খাবে। এবার ঘুরে এসে খাইয়ে এসে মামি দেখছে পুরো যেন মনে হচ্ছে প্রেশার কুকারটাকে চেঁচে পুচে পরিষ্কার করে কেউ খেয়ে নিয়েছে। মামি তো পুরো অবাক, মানে একটা হাড় অব্দি পড়ে নেই। প্রেশার কুকারটা অথচ বন্ধ অবস্থাতে ছিল, মানে বন্ধ প্রেশার কুকার। নিশ্চয়ই বিড়াল বা কুকুর কেউ খেলে, যদি ঝুঁকে কোনো অ্যানিমাল যদি ওটা খায়, তাহলে নিশ্চয়ই সে প্রেশার কুকার খুলে খেয়ে আবার এরকমভাবে কুকারটার মুখটা বন্ধ করে যেতে পারবে না। তো এটা মামি তো পুরো অবাক এবং প্রচণ্ড ভয় পেয়েছিল যে কে কুকার খুলে। আর তখন সবে সদ্য মাংস নামিয়েছে, ওই অত গরম মাংস সে খেলোই বা কি করে, খেয়ে তারপরে আবার এরমভাবেই কুকারের মুখটা বন্ধ করে চলে গেছে। তো মামাকে ঘটনাটা বলেছে, মামা বলছে ধর তুমি হয়তো খুলে টুলে গেছিলে, ভালো করে মনে করে দেখো, অন্য কিছু ব্যাপার হবে, কোনো বিড়াল টিড়ালে খেয়েছে। বলছে তুমি বিশ্বাস করো আমি একদমই ভুল বলছি না, পুরো মুখটা টাইট করে আটকানো ছিল, আমি জানি না কিভাবে ওটা খুলে কেউ খেয়ে আবার ওটাকে আটকে দেয়। যাই হোক, মামা বলল আচ্ছা ঠিক আছে তুমি শো, আমি বাড়ি তো দেখছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এখান থেকে শিফট করব। বেশ, এবার সেদিন রাত্রেবেলা মামি যখন শুয়েছে, মামি দেখছে শ্যামাকে স্বপ্ন দেখছে। শ্যামা বলছে ওই কিরে, নিজের শ্বশুর শাশুড়িটাকে তো খেয়েছিস, চব্বচস্য করে খেয়েছিস, এবার আমার বাড়িটা খাওয়ার তাল নাকি? হ্যাঁ, এখন আমার বাড়ি ভোগ করবি, আমার বাড়িটাকে খাওয়ার তাল, চব্বচস্য করে খাওয়া হচ্ছে না, দেখাচ্ছি মজা, এই বাড়ি ছেড়ে না গেলে সব কটার ঘাড় মোটকে খাবো। এইরকম নাকি মামিকে স্বপ্নে বলেছে। তো মামি মানে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে হাওয়াও করে কাঁদছে, আর মামাকে বলছে আমি এই বাড়িতে থাকবো না, তুমি এখান থেকে চলো। আর কি বাজেভাবে আমাকে বলছে, দেখো আমি কি আমার শ্বশুর শাশুড়িকে খেয়েছি, এইভাবে কেউ কথা বলে, কি বাজে খারাপভাবে আমাকে ইঙ্গিত করছে, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। তো মামা বলছে আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি তো বললাম তোমাকে যে আমরা বাড়ি দেখছি, যখনই বাড়ি পেয়ে যাবো চলে যাবো। সেদিনটা তো কোনোভাবে কেটে গেল। এইবার পরের দিন সন্ধেবেলা কি হয়েছে, মামা ওদের বাথরুমটা না একটু বাইরের দিকে করেছিল। মামা বাথরুমে যাবে বলে, আর ওদের বোধহয় বাথরুমের দিকটা লাইটটা ছিল না বা লাইটটা কেটে গেছিল, এরকম কিছু হবে। মামা একটা মোমবাতি নিয়ে বাথরুমে ঢুকেছে, ঢুকে জাস্ট মোমবাতিটা বাইরেই দাঁড়িয়ে এরকম জ্বালিয়ে মোমবাতিটা নিয়ে ঢুকতেই মানে হট করে মনে হলো মোমবাতিটাতে নাকি করে ব্লো করলো, কিন্তু মোমবাতিটা কিন্তু নেভেনি। অনেক সময় দেখবে যদি খুব জোরে না তুমি ব্লো করো তাহলে শিখাটা কেঁপে ওঠে, কিন্তু মোমবাতিটা নিভে যায় না। পুরো পরিষ্কার মামা ঢুকতেই বুঝতে পারলো ওপাশ থেকে মোমবাতিটাতে কেউ ব্লো করলো। মামা জাস্ট মুখটা তুলে দেখছে শ্যামা দাঁড়িয়ে রয়েছে, এবং তিনজনেই কিন্তু একইভাবে দেখেছিল, মানে মামা মামি এবং আয়ুষ তিনজনেই দেখেছিল পুরো ওই রকম মুখের এক পাশটা যেন মনে হচ্ছে পচে গলে পুরো খুবলে গেছে, আর পুরো সারা গায়ের মধ্যে একটা গলা পচা আর বিকট একটা গন্ধ। তিনজনে এটা কনফার্ম করেছিল। যখন রান্নাঘরে মামি ওই প্রেশার কুকারটা বাস্ট হলো তখন ঢুকেছিল, তখন কিন্তু একটা বোটকা বাজে পোড়া গন্ধ পেয়েছিল। আবার আয়ুষ বলেছিল যে যখন আয়ুষ এই জিনিসটা দেখেছিল একটা অসম্ভব ভোটকা গন্ধ পেয়েছিল, আর মামাও কিন্তু বাথরুমে একটা প্রচন্ড বাজে পচা গলা গন্ধ পেয়েছিল। আর তার সাথে একদম দেখছে সামনাসামনি দাঁড়িয়ে ওরকম বলছে যে কিরে এবার আমার বাড়িটা খাওয়ার তাল নাকি, খুব তো চব্বচস্য করে লোকের সম্পত্তি ভোগ করছিস, খাবি আমার বাড়ি খাওয়া তোর বার করছি দাঁড়া, এরকম বলেছে। মামা ততক্ষণে মানে জাস্ট পৈতেটা ধরে উনি গায়ত্রী মন্ত্র জপ করতে করতে কোনোভাবে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসেছে, এসেই বসে পড়ে ধপ করে বলছে যে কোথায় আছো, এদিকে এসো। মামি তাড়াতাড়ি আসে, মামিকে বলছে এ বাড়িতে থাকা যাবে না, এ বাড়িতে থাকা যাবে না, এ বাড়ি অভিশপ্ত, চলো আমরা চলে যাই। তখন মামি বলছে বলেছিলাম তো, আমি বলেছিলাম কি না যে এখানে কিছু প্রবলেম আছে, আমার কথা তো তুমি বিশ্বাস করবে না। এবার তোমার বিশ্বাস হলো তো যে এ বাড়িতে সত্যিই কিছু আছে, এবার চলো কি করবে ঠিক করো। বললো কালকেই সকালবেলা ব্যাগ প্যাক করো, তোমাকে আর আয়ুষকে আমি বাপের বাড়িতে রেখে দিয়ে আসছি, মানে ওর মামার বাড়ি যেতে সেখানে রেখে দিয়ে আসছি, আর আমি কোথাও দাদাদের বাড়িতে গিয়ে আপাতত কাজ টাজ সামলাচ্ছি, স্কুলটা ওখান থেকে একটু কষ্ট করে কদিন করুক, আমি তার মধ্যেই বাড়ির অ্যারেঞ্জ করছি। এইবার এই কথাগুলো পরের দিন ওই মামা গিয়ে যে এক্স আর্মি যিনি বললাম যার বাড়িটা কিনেছেন, তো তাকে গিয়ে বলেছে, সে তো এবার এই বাড়িতে আসতে ভয় পাচ্ছে। এই বাড়িটার হিস্ট্রিটা বা মিস্ট্রিটা হলো বলা যায় রাদার, যে এই বাড়িটা প্রথমে ওই যে বললাম মল্লিকদের বাড়ি ছিল, একটা বিরাট আভিজাত্য ফ্যামিলি বলা যেতে পারে। তো বাড়ির যে মালিক সে মারা গেছিলেন, কর্তা মারা গেছেন, গিন্নিমা আর তার মেয়ে থাকতো। মেয়েটা পরমা সুন্দরী, মানে কোমর পর্যন্ত ছাড়ানো চুল, তারপর তোমার কি বলবো মানে গায়ের রং যেন একটা অদ্ভুত রকম কাঁচা সোনার মতন গায়ের রং,
আর সে মানে ভীষণ সুন্দরী, কিন্তু মেয়েটার হালকা একটু মেন্টাল ডিসঅর্ডার ছিল, এবং সেটা কিন্তু ফ্রম দ্য বিগিনিং, মানে সেটা সবাই জানতো। পাড়ার লোকও যখন ওর প্রথম বিয়ে হচ্ছে না, তখন অনেকেই বলেছিল যে এটা কি পাত্রপক্ষ জেনে করছে, মানে ও কিন্তু যথেষ্টই মেন্টালি একটু ডিস্টার্বড কাইন্ড অফ গার্ল। তো বিয়ের পর স্বাভাবিকভাবেই পাত্রপক্ষ বুঝতে পারে যে ও মেন্টালি আনস্টেবল, এবং ওকে সত্তর ওরা আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এবার এই যে ও গেল, গিয়ে বাপের বাড়িতে চলে এলো, এটার খুব ব্যাড ইম্প্যাক্ট পড়লো ওর উপরে, এবং ও আরও বেশি ডিপ্রেশনে চলে গেল, কারণ ওখানে ও হালকা টর্চারও সহ্য করেছে, অনেক কটূক্তিও শুনেছে। এবার যেহেতু ও প্রথম থেকেই মানসিকভাবে একটু বিধ্বস্ত ছিল, তার উপরে আবার এগুলো ওর জন্য যথেষ্ট টর্চারিং হয়েছে, সব পেরিয়ে ও একদম ভেঙে পড়ে, এবং রীতিমতো ওই কি বলবো তোমার, যাই হোক ওই বমি বলছি তোমার, মানে একদম ডিপ্রেশনে চলে গেছিল, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল, সমস্ত কিছু যা খাওয়া তোকে সব বমি টমি করে উগলে দিত, মানে একদম শুকিয়ে যাচ্ছিল, প্রায় শয্যাশায়ী হয়ে গেছিল মেয়েটা। তো এইরকম স্টেটে সম্ভবত তোমার তখন লকডাউনটা স্টার্ট হয়। তো ওই লকডাউনের আগে পর্যন্তই পাড়ার লোকেদের সাথে ওদের থোড়া বহুত কনভারসেশন হতো, সবাই দেখতো যে মেয়েটা এরকম পুরো শয্যাশায়ী হয়ে যাচ্ছে দিনে দিনে, মেয়েটা উঠতে পারছে না বিছানা থেকে, একদম কিছু খেতে পারে না, সব যা খাই বমি করে ফেলে। তো এই একটু অসুস্থ জানতো, আর ওর মা একমাত্র বাইরে বেরোতো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু উনি করতেন। মা মেয়েকে অসম্ভব ভালোবাসতো, এবং সেটা আলাদা করে নতুন করে কিছু বলার নেই, ভীষণভাবে আগলে রাখতো। এইবার ওই 20-তে যখন তোমার লকডাউনটা স্টার্ট হয়, তো লকডাউনটা স্টার্ট হওয়ার পর তো সবাই যে যার বাড়িতে আসা যাওয়া টোটালি বন্ধ হয়ে যায়, আর তো কেউ কোথাও যায় না। এবার ওদের মানে রিলেটিভস বলতে একটা তোমার দিদি ছিল ওই ভদ্রমহিলার, ওই দিদি আর দিদির ছেলে, পাড়ার লোকের বক্তব্য অনুযায়ী যে ওদেরকেই একটু আদ্রু দেখা যেত, যে ওরা আসতো মাঝে মাঝে, একটু খবরাখবর রাখতো ওদের, বাস। আর কিন্তু সেরকম বাবার বাড়ির তরফের বা মার বাড়ির তরফের কোনো রিলেটিভের সাথে ওদের যে খুব বেশি সঙ্গত ছিল বা খুব বেশি ইন্টারাকশন হতো তা নয়, বা কেউ আসতো যেতেও নয়। এবার যখন আবার লকডাউনটা উঠলো মাস কয়েক পরে, এবং আস্তে আস্তে যখন মানে রিজিউম হওয়ার পরে, এবার 3-4 দিনের মাথায় সম্ভবত ওই মাসতুতু ভাই দাদাটা আর কি, মানে ওই ভদ্রমহিলার দিদির যে ছেলে সে আসে। এবার ওনার কাছে না একটা ডুপ্লিকেট চাবি থাকতো পেছন গেটে। তো ও এসে প্রথমে সামনের দিক থেকে অনেকবার ডাকে, কেউ দরজা খোলেনি, পেছনের দিকে গিয়ে ও ওই চাবিটা দিয়ে দরজা খুলে, ও যখন ভেতরে ঢুকে ও দরজা খুলে নাকি গিয়ে দেখছে যে মাসি, মানে ওই মা, উনি বাচ্চাটাকে কোলে নিয়ে বসে, মানে মেয়েটাকে কোলে নিয়ে শুয়ে কিছু স্যুপের মতন খাওয়ানোর চেষ্টা করছে, আর সমানে বলছে মা তোর শরীর তো ভেঙে যাবে, তুই তোর অসুস্থ হয়ে পড়বি, খেয়ে নে এরকম করছে। তো তখনও ও ভাবছে যে তাহলে বোধহয় ভীষণ অসুস্থ, ইমিডিয়েট তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে বা কিছু। এবার গিয়ে কাছে যত এগোচ্ছে দেখছে যে একটা প্রচন্ড বিরক্তিকর একটা ভোটকা গন্ধ বেরোচ্ছে, এবং ও একদম কাছে গিয়ে দেখছে মানে মেয়েটা তখন অর্ধ পচিত গলিত কন্ডিশনে, ওর বডিটা পড়ে রয়েছে, বিকট গন্ধ বেরোচ্ছে, সে মৃতাবস্থায়। তাকে ওই অবস্থাতে তার মা কোলের মধ্যে শুইয়ে নিয়ে মুখে ওরকম সিপ 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 করে তোমার বোধহয় স্যুপ জাতীয় কিছু খাওয়াচ্ছে, এবং মানে এই দৃশ্য দেখে ও ভয়ঙ্কর ভয় পেয়ে যায়, চিৎকার করতে করতে ও পাগলের মতো ওখান থেকে বেরিয়ে আসে। তখন ওর মাসি ওকে বলছে তুই চিৎকার করছিস কেন, আমার মেয়েটার তো একটু জ্বর হয়েছে, কমে যাবে, ও তো অসুস্থ, তুই চিৎকার করিস না, ও ডিস্টার্ব হবে। তো বুঝতে পারে যে মাসিও একেবারেই মানসিকভাবে স্থিত নয়। ও তাড়াতাড়ি বেরিয়ে এসে বললো না একদম গায়ে লাগোয়াই হচ্ছে মিষ্টির মায়ের মামার বাড়িটা, তো ওর মায়ের যে ছোট মাসি তিনি বাড়িতেই থাকতেন, তো তাকে চিৎকার করে ডেকে বলে যে এরকম মাসি এরকম হয়েছে, আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে, পাজলড লাগছে। সঙ্গে সঙ্গে মাসি বলে যে তুই পাড়ার লোক ডাক, আর তার সাথে সাথে এক্ষুনি ইমিডিয়েটলি কাউন্সিলরকে খবর দে, পুলিশকে খবর দে, এটা মানে পুলিশ কেস করতে হবে। তো সঙ্গে সঙ্গে ও যায় থানায় গিয়ে পুলিশ কেস করে। এবার এই ধরনের ঘটনাগুলো তুমি দেখবে পুলিশ তো মানে এসে গেলেই তোমার মিডিয়া কভার করেই নেয়। তো নিউজ 18 বড় বড় সমস্ত চ্যানেলগুলো এসেছিল, উনি নাকি যখন সবাই ওর মাকে কভার করছে, তো ওর মা নাকি একদম কোনো কথাই বলেনি, কোনো কথার উত্তরও দেয়নি, শুধু এটুকুই বলেছিল, মানে সাক্ষাৎকারেও এইটুকুই দেখিয়েছিল যে এইটুকুই উনি বলে যাচ্ছেন যে
কি হয়েছে, আমার মেয়ের তো একটু জ্বর হয়েছে, এক্ষুনি কমে যাবে, ওকে আমি ভালো করে খাইয়ে দিলেই একটু কমে যাবে। এবার এই মাস দিনে করে যে কি করেছে, তারপরে নাকি পোস্টমর্টম করা হয়েছিল। তো মেয়েটা একদম অনাহারে থাকতে থাকতে আস্তে আস্তে ও নাকি যখন মারা গেছে, মানে যেদিনকে উদ্ধার হলো বডিটা তার দিন 12 থেকে 15 আগে সম্ভবত ও কিন্তু মারা গেছে, মানে পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে। এবং মাকে যেটা বোঝা যায় যে ওনার এমনি কোনো তার মা তো আর মেয়েকে মারবে না বা তার কোনো ক্ষতি করবে না, কিন্তু উনি পুরোপুরি টোটালি মেন্টালি আনস্টেবল হয়ে গেছেন। মানে ওনারা সেই ক্ষমতাও নেই সবকিছু হারিয়ে, মানে মেয়ে যে চলে গেছে সেই বোধটাওই ওনার নেই, কাজ করছে না। উনি ভাবছেন যে আমার মেয়ের জ্বর হয়েছে, আমি ওকে খাওয়াই, ও ঠিক হয়ে যাবে। এবং উনি ওইভাবেই ওই মৃতাবস্থায় ওকে প্রত্যেকদিন খাইয়ে গেছেন, ওকে কোলে নিয়ে ওরকম বসে থেকেছেন। উনি হয়তো নিজেও বেশ কিছুদিন খাওয়া দাওয়া করেননি, মানে ওনারও শারীরিক কন্ডিশন খুব খারাপ ছিল। সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালাইজড করা হয় মেন্টাল অ্যাসাইলামে। উনি বহুদিন ছিলেন, মোটাই 4-5 মাস মতো ওনাকে রাখা হয়েছিল। তারপরে আর এই বাড়িটাতে ওদেরকে আনা হয়নি, মানে ওনাকে আনা হয়নি, সরি, মানে ওর যে শেষকৃত্যটা সেটা ওই দাদাই সম্পন্ন করেছিলেন, কারণ একদমই মা আর এক স্টেবল কন্ডিশনে ছিল না। তো ওই কাজকর্ম করে বাড়ি লক করে চলে যায় এবং সবাইকেই বলেছিল যে বাড়িটা দেখো আমরা বিক্রি করে দেবো, এই বাড়িটা এত অভিশপ্ত, মানে এইখানে আর তো মাসি কিনে রাখা যাবে না, এটা পড়ে থেকে এই প্রপার্টিটা কি হবে, তার থেকে এটা আমরা বিক্রি করে দেবো। এবার ওদেরকে ইন্টারেস্ট ছিল ভগবান জানে, বাট ওরা এটাই ডিসিশন নিয়েছিল। এবং পরবর্তীতে ছেলেটি একদম মেন্টাল অ্যাসাইলাম থেকে ওর মাসিকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায় এবং এখন উনি ওনার দিদির বাড়িতেই থাকেন। তো এই ছিল যে ব্যাকগ্রাউন্ডটা। এবার ওই যে মেয়েটার আমি কথা বললাম, সেই মেয়েটি হচ্ছে শ্যামা, যে মেয়েটি মারা গেছে। ওই মেয়েটার সোলটা কিন্তু এই বাড়িতে থেকে গেছে। এবার ওই বাড়িটা প্রথমে তো এতটাই, দেখবে এইরকম কোনো ঘটনা ঘটলে তো তারপরে কি তোমাদের সেই বাড়িটা কেনার কারোর মানসিকতা থাকবে বলে মনে হয়? তো এখনো যেমন এই পার্ক স্ট্রিটের ঘটনাটা, ওই বাড়িটা অত টাকার প্রপার্টি হলেও কে কিনতে যাবে? কেউ মানে খুব মানে আমি জানি না, লালচি হলে সে হয়তো যাবে, বাট কম দামে বা জলের দামে দিয়ে দিলেও ওই বাড়ি কেনার প্রবণতা খুব কম মানুষেরই থাকবে স্বাভাবিকভাবেই। যেহেতু একটা রিউমার আছে যে ওখানে ওরকম মারা গিয়ে তারপরে 10-15 দিন লাশটা ওইভাবে পড়েছিল দগ্ধ গলিত অবস্থাতে, তো সবাই অ্যাভয়েড করতো। এই যে এক্স আর্মি ম্যান, ইনি ছিলেন প্রচন্ড মানে সাহসী আর কি, ওনার ওইসব ভয় ডর নেই। উনি একটা প্রচন্ড কনফিডেন্সের সাথে এসে বললেন ঠিক আছে কত কম দামে দেবে বলো, অত বড় প্রপার্টি আমি কিনে নেবো, কারণ আমার খুব বাগান করার শখ। তো তারপর উনি কেনেন এবং মোটামুটি 2022 সালটা কিন্তু পুরোটাই উনি এসে সমস্ত কিছু মানে করেছেন, কাজ করবার, মানে ওনার ওই বাগান টাগান 22 কেন 23 সমস্ত, মানে পুরো 2 বছর উনি কিন্তু পুরো ওখানে এসেছেন, এসে বাগান পরিষ্কার করা, ফুলের বাগান করা, মেনটেন করেছেন বাড়িটাকে সুন্দর করে। আবার উনি বিকেল বিকেল চলে যেতেন, কিছু হয়নি। কিন্তু এই যে বললাম সপ্তাহ 3 আগে মামাদের এই ঘটনাটা, মানে এরপরে যখন মামাদের এই সাথে এই ব্যাপারটা ঘটলো তখন এবার উনি আসতে ভয় পাচ্ছেন। এতদিন কিন্তু উনার কোনো ফিল হয়নি, মানে এটা হতে পারে যে ও একটা বাড়িটাকে প্রোটেক্ট করছে তো, এবং ও খুব পজিটিভ ওর বাড়িটাকে নিয়ে। এবার যেহেতু এই ভদ্রলোক রাত্রে তো সেভাবে থাকতো না বা সেখানে রান্না বান্না করতো না, সেই কারণে হয়তো তাকে কখনো বিরক্ত করেনি, উল্টে আরো বাড়িটাকে মেনটেন করতো, ফুলের বাগান করতো, বাগানটাকে খেয়াল রাখতো। হয়তো যখন দেখতো যে এই লোকটা বাড়িটাকে ভালোবেসে পরিচর্যা করে, ভালোবেসে বাড়িটাকে আরো সুন্দর করে তুলছে, সেই জন্য হয়তো বাড়িটার উপর পজিটিভনেস থেকে ও কিছু বলেনি বা হয়তো উনি ওনার প্রেজেন্স ফিল করতে পারেনি। কিন্তু এদের ক্ষেত্রে এরা তো ওটাকে একটা বাড়ি মানে রেসিডেন্স হিসেবে ব্যবহার করছে না, এবার যার জন্য ওখানে রান্না করছে, ওখানে মানে ওদের বাথরুমটা ইউজ করছে, সবকিছু, যে জিনিসটা হয়তো ওর ভালো লাগছিল না বা ওর একটা মেন্টালিটি কাজ করছিল যে আমাদের বাড়িটা বোধহয় দখল করতে এসেছে এরা, সেই কারণেই এই ভয় দেখানো এবং চাইছিল যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা যেন চলে যায় এখান থেকে। তো যাই হোক, মামারা তো আর একদমই বিলম্ব না করে ওখান থেকে চলেই যায়। এবং এটা হচ্ছে ওই বাড়িটার ব্যাকগ্রাউন্ড। আর তার সাথে ওই ভদ্রলোক এখন এত ভয় পেয়ে গেছেন এই ইনসিডেন্টগুলোর পরে, উনি এখন আর একা ওই বাগান মেনটেন্যান্সের জন্য আসতেই পারছেন না। মানে ওই বাড়িটা আগে যদিও বা একটু এতদিন ধরে পরিচর্যা করে এত সুন্দর করা ছিল, বাট এখন এমন পরিত্যক্ত অবস্থাতে পড়ে আছে এবং দিন দিন এটা আরো খারাপ অবস্থাতে যাচ্ছে। ওইভাবেই কিন্তু মল্লিকপাড়াতে এখনো ওই বাড়িটা পড়ে রয়েছে। তো এটা একটা খুব মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা যেটা ওই মামাদের সাথে হয়েছে এবং শ্যামার জন্য খুব খারাপ লাগছে যে সেও কত প্যাথেটিক একটা মৃত্যুবরণ করেছে এবং তার সাথে সেই বাড়িটার মায়া এখনো কাটাতে পারেনি বলে সেখানেই কোনোভাবে আটকা পড়ে রয়েছে। তো জানি না এটার কি সলিউশন পরবর্তীতে, এখনো পর্যন্ত ওটা ওইভাবেই পরিত্যক্ত হয়ে যাচ্ছে। কারণ ওই
মানে কে আসবে এরপরে? কি আর এখন উনি আর ঢুকতেও পারছেন না। আর দেখবে বন জঙ্গল একবার বেড়ে গেলে সেটা কাটিয়ে পরিষ্কার করে আবার বাড়ি পরিচর্যা করা অনেক মুশকিল হয়ে যায়, এবং এটা যদি চলতে থাকে ওই বাড়িটা তো একদিন পুরো জঙ্গলে পরিণত হবে।